পৌরাণিক এক অন্ধকার ইতিহাস আবার যেন জেগে উঠেছে, যে গল্প ভেঙে চুরমার করে দেবে আপনার আজ পর্যন্ত জানা সব বিশ্বাস। একটি পরিত্যক্ত সুগার মিলকে কেন্দ্র করে শুরু হওয়া এই রহস্যে আপনি দেখবেন ভয়ের লেলিহান আগুন কিভাবে ছড়িয়ে পড়ে মানুষের জীবনে। শত বছর আগে এক ভয়ঙ্কর রীতি রিচুয়ালে এখানে অসংখ্য প্রাণ বলি হয়েছিল। সবাই ছিল এক রানীর দাস, আর নিয়ম ভাঙলেই তাদের একটাই পরিণতি, মৃত্যু। কিন্তু প্রশ্ন হলো, এত বছর পর আবার কেন শুরু হলো এই হত্যাকাণ্ড? ভুল, লোভ, নাকি অজানা কোনো শক্তি? সব জানতে হলে আজকের গল্পটি শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে, কারণ এটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি। তাহলে চলুন শুরু করা যাক ইন্দোনেশিয়ান সেই রহস্যময় গল্প। তো গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একটা গ্রাম থেকে বেশ কিছু ওয়ার্কার্স সুগার মিলে কাজ করার জন্য পাশের গ্রামে আসে। প্রতি বছর অন্যান্য গ্রাম থেকে এই গ্রামে কাজ করতে অনেক লোকজন আসে। এক গ্রাম থেকে নানি, এন্দা, ফাদিল, দাবি, ফ্রাঙ্কিং, ওয়াতি এবং হিন্দারা সবাই এই গ্রামে এসেছে। এদের ভেতর ওয়াতি আর হিন্দার খুব দ্রুতই বিয়ে হওয়ার কথা ঠিক হয়ে আছে। কিছুক্ষণ পর তাদেরকে থাকার জন্য এই সুগার মিলে রুমের ব্যবস্থা করে দেওয়া হয়, কারণ তারা এই গ্রামে স্থায়ী নয়, এখানে কাজ করতে এসেছে। তাদের থাকার ব্যবস্থাও এই মিল কর্তৃপক্ষ করেছে। মেয়েদের রুমে আরো একজন নতুন মেম্বার কাজ করতে এসেছে, তার নাম রানী। তারা রাতে যখন খাবার খাচ্ছিল, হঠাৎ করে এক অদ্ভুত রকমের সাইরেন বেজে ওঠে। এই সাইরেনের শব্দ শুনে সবাই অবাক হয়ে যায়, দেখতে চাই কোথা থেকে এই শব্দটা আসছে। তবে এই সাইরেনের ব্যাপারে তাদেরকে আগে থেকে কোনো কিছুই জানানো হয়নি। এদিকে ফাদিল রাতে নামাজ পড়তে গেলে তার চোখের সামনে অদ্ভুত কিছু একটা দেখতে পায়। অন্যদিকে রাতে পানি খেতে উঠে এন্দা। ওই সাইরেন বাজার ইতিহাস জানার কৌতূহলে রুম থেকে বেরিয়ে কারখানার দিকে এগিয়ে যায়। তো সে তখন আশেপাশে কাউকেই দেখতে পায় না। তো এন্দা ধীরে ধীরে কারখানার ভেতরে গিয়ে একটা দেয়াল ভাঙা ছোট ভ্যান্টিলেট দেখতে পায়, আর তার ভেতর থেকে তাকালে সেখানে সে প্রথম পুতুল নাচতে দেখে। এরপর তার অনুভব হয় তার পিছনে কোনো একটা আত্মা তাকে ফলো করছে। এটা দেখার জন্য সে পিছনে ফিরলে আর কোনো কিছুই দেখতে পায় না। এরপর আবার যখন ভেন্টিলেটরের ভেতরে তাকায়, তখন সে দেখতে পায় ভেতরে অনেকগুলো মানুষের আত্মা তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। আর এটা দেখে এন্দা ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে। তার পালিয়ে আসার সময় দেখা যায় অদ্ভুত রকমের একটা দানব দৈত্য তাকে ফলো করছে। পরদিন সকালে ফ্যাক্টরির ইনচার্জ মালিনী নতুন শ্রমিকদের এখানে কাজ করার নীতি আইন কানুন সবকিছু জানিয়ে দেয়। প্রতিদিন কাজ শেষে সূর্য ডোবার পর কেউ আর বাইরে থাকবে না, কারণ ওই সময়টা ইয়েলো আওয়ার্স। তখন সতর্ক করার জন্য স্লিপ ড্রামে শব্দ করা হয়, আর রাত 9টায় সাইরেন বাজিয়ে রেড হাউস জানানো হয়। এরপর থেকে সকাল হওয়া পর্যন্ত কেউ কোথাও বাইরে যেতে পারবে না। তারপর সবাইকে ডেকে যার যার কাজ ভাগ করে দেওয়া হয়, কে কোন কাজ করবে, কার অধীনে কাজ করবে সবকিছু। মেয়েদেরকে অফিসিয়ালি কাজ দেওয়া হয়, আর ছেলেদেরকে মাঠে যাবতীয় আঁকাটা থেকে আনা পর্যন্ত সব কাজ বুঝিয়ে দেওয়া হয়। ওই দিন দুপুরে লাঞ্চে ছেলেরা খাওয়ার সময় এই কারখানায় ঘটে যাওয়া ইতিহাস নিয়ে বিভিন্ন আলোচনা করে। এসব কিছু গুজব নাকি সত্যি তারা কেউই জানে না। তবে দাবি বলে 7 বছর আগে এই কারখানার স্টোর রুমে ভয়ঙ্কর এক অগ্নিকাণ্ড হয়, যেখানে কারখানার স্টাফরা সবাই জীবন্ত পড়ে মারা যায়। তারপর থেকে রাত 9টার পর ওইসব শ্রমিকদের আত্মারা এই কারখানার চারপাশ থেকে ঘুরে বেড়ায়, যার কারণে রেড আওয়ার্স জারি করা হয়, যাতে করে সিজনাল ওয়ার্কাররা নিরাপদে থাকতে পারে, কোনো ভুতুরে কার্যকলাপ বা আত্মা তাদেরকে কোনো ক্ষতি না করে। তবে প্রথম দিকে এসব কথা শুনে সব শ্রমিকরা বেশ ভয় পাচ্ছিল। ওই দিন সন্ধ্যায় এন্দা অফিসিয়াল সমস্ত কাজ রেডি করছিল। তখন সে অনুভব করে একটা ভয়ঙ্কর আত্মা মুখের পাশে এসে বিরক্ত করছে। পরক্ষণে এন্দা সেখানে আর কাউকে দেখতে পায় না। তখন সে দ্রুত করে অফিস থেকে বের হয়ে তার রুমের দিকে আসে। বাইরে বের হলে দেখে তাদের রুমের রানী ওই কারখানার দিকে একা একা হেঁটে যাচ্ছে। এটা দেখে এন্দা তার পেছনে গিয়ে দেখে সে কোথায় যাচ্ছে। পেছন থেকে এন্দা বারবার রানীকে ডাকলে সে তার কোনো কথার উত্তরই দেয় না। আর কিছুক্ষণ পর হঠাৎ করেই দেখা যায় রানী অনেকটা দূরে গিয়ে থেমে যায় এবং দৌড়ে এন্দার দিকে ফিরে আসে। যখন তার কাছে আসে তখন দেখা যায় এটা কোনো রানী নয়, বরং একটা আত্মা। এটা এত কাছ থেকে দেখে এন্দা অনেক ভয় পায়। সে দৌড়ে বাইরে বেরিয়ে আসে এবং তার বান্ধবীদের সঙ্গে এই কথাটা শেয়ার করতে গেলে তখন সেখানে রানী আসে, যার কারণে এন্দা আর কোনো কিছুই বলে না, তাদের সঙ্গে রুমে চলে আসে। তো যাই হোক, রাত হলে দেখা যায় দাবি আর ফ্রাঙ্কি সিকিউরিটি গার্ডের সঙ্গে বসে গল্প করছিল। তারা তখন জানায় এখানে এত টাকা স্যালারি, থাকার জায়গা, খাওয়া সবকিছুর ব্যবস্থা করা সত্ত্বেও
এই গ্রামের মানুষ কেউই এখানে কাজ করতে রাজি হয় না, কারণ গ্রামের মানুষরা এই আত্মার ভয়াবহতা সম্পর্কে সবকিছু জানে। এদিকে দাবি ঘড়িতে দেখতে পায় 9টা বেজে গিয়েছে, যার কারণে তারা লজে ফিরে যাওয়ার জন্য এখান থেকে দ্রুত দৌড়াতে শুরু করে। তখন তারা তাদের লজের গেটের কাছে আসতেই অনুভব করে একটা পুড়ে যাওয়া আত্মা তাদেরকে ফলো করছে। এরপর তারা দ্রুত করে ভেতরে যায়। ওই দিন রাতে ওয়াতি তার বান্ধবী নানিকে বলে, হিন্দার আর্থিক অবস্থা তেমন ভালো নয়, যার কারণে আমরা বিয়েটা কিছুদিন পর করব। রাতে খাবার খাওয়ার সময় এন্দাকে দেখা যায় খুব অন্যমনস্ক হয়ে বসে আছে। এরপর তারা যখন খাবার জন্য প্লেট নেয় তখন বড় একটা পোকা তার ভেতর থেকে বেরিয়ে। এটা দেখে তারা সবাই ভয় পায়। ওই দিন রাতে সবাই এক এক করে আত্মাদের শিকার হয়। ফাদিল উপর থেকে অদ্ভুত রকমের আওয়াজ শুনতে পায়। নানি অনেকগুলো আত্মা চোখের সামনে দেখে। ওয়াতি নামাজ পড়তে গেলে তাকেও আত্মারা হন্ট করে। এভাবে তাদের রাতটা কেটে যায়। তো পরদিন সকালে সবাই একসঙ্গে কাজে আসলে সবাই সবার কথাবার্তা শুনে বুঝতে পারে কাল রাতে সবাই কিছু না কিছু আত্মাদের অস্তিত্ব অনুভব করেছে। তবে স্যালারি ভালো থাকায় কেউ এই বিষয়গুলো ইনচার্জকে বলতে চায় না, যদি তাদেরকে কাজ থেকে বাদ দিয়ে দেয় তাই। এদিকে এন্দা অনেকগুলো ফাইল নিয়ে অফিসের দিকে জমা দিতে যাচ্ছিল। তখন সেখানে রানী এসে বলে, আমাকে কিছু ফাইল দাও, আমি পৌঁছে দেব। কথা শুনে এন্দা তাকে দিয়ে দেয়। কিছুক্ষণ পর এন্দা দেখতে পায় রানী রেল লাইনের উপরে বসে আছে, আর এই লাইন দিয়ে ট্রেন খুব দ্রুত আগ বোঝাই করে কারখানায় আনা হয়। রানীকে এইভাবে বসে থাকতে দেখে বিপদের আশঙ্কা করে এন্দা তাকে বারবার করে জোরে চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু রানী সেখান থেকে তো সরেই না, বরং অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে হাসতে থাকে। এ থেকে বোঝা যাচ্ছিল রানীর ভেতরে কোনো আত্মা ভর করেছে। আর এতক্ষণ এন্দা যে ভয়টা পাচ্ছিল ঠিক তাই হয়। আগের ট্রেনটা রানীর উপর দিয়ে চলে যায়। এই ঘটনায় অফিস ইনচার্জ এন্দাকে অনেক বেশি কথা শোনায়। রানীর মৃত্যুর জন্য এন্দা নিজেকে দায়ী করতে থাকে, কারণ এই ফাইলগুলো তার নিয়ে যাওয়ার কথা ছিল। অন্যদিকে ফ্যাক্টরি সুপারভাইজার শামীম এসে মালিনীর সঙ্গে আলোচনা করে, কিছুদিনের জন্য কাজ বন্ধ রাখতে বলে, কারণ এই দুর্ঘটনার পেছনে তার কোনো একটা খারাপ কিছু সংকেত আছে বলে মনে হচ্ছে। কিন্তু মালিনী জানায় কোনোভাবে ফ্যাক্টরির কাজ বন্ধ রাখা যাবে না, তবে তারা চাইলে একজন স্থায়ী তান্ত্রিককে এনে যদি কিছু করতে চায় তাহলে করতে পারে। একথা শোনার পর শামীম এই গ্রামের স্থায়ী তান্ত্রিক জলিকে ডেকে নিয়ে আসে, আর তারা দুজন মিলে একটা বড় গাছের গোড়ায় বসে কিছু রিচুয়াল করে। তারা ডাব কেটে রিচুয়াল করলে ডাবের ভেতর থেকে বড় বড় ছেলা ভয়ঙ্কর ভাবে বেরিয়ে আসে। আর তখন তারা বুঝতে পারে এখানকার আত্মারা মিলে রানীকে এমন অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলেছে। তবে প্রশ্ন হলো, এই ফ্যাক্টরিতে হঠাৎ করে এমন কি হলো যার কারণে ওই আত্মারা দিনে দুপুরে মানুষের ক্ষতি করতে শুরু করেছে। আরো বড় ধরনের বিপদ হওয়ার আগে তাদের এই অশুভ শক্তিগুলোকে থামাতে হবে, যার কারণে আরো বড় ধরনের রিচুয়াল করতে হবে। তো যাই হোক, রানীর এই ঘটনা জানতে পেরে ফাদেল এন্দার সঙ্গে দেখা করতে আসে। তখন এন্দা ভয় পেয়ে ফাদেলকে তার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত কিছু জানিয়ে দেয়। এমনকি ফ্যাক্টরিতে ওই আত্মা, পুতুল নাচ, অফিসে বসে আত্মা অনুভব করা সবকিছু বলে। তখন ফাদিল তাকে দোয়া দরুদ পড়তে বলে। আর এইদিকে শামীম আর জলিকে দেখা যায় তারা রিচুয়ালের বাকি কাজগুলো করতে শুরু করেছে। এই রিচুয়ালের জন্য তারা 2টা ষাঁড়কে বলি দিতে চায়, যার কারণে কারখানার বন্ধ একটা দরজার ভেতর ষাঁড় দুটোকে আটকে রাখে। তারা মনে করে এই ষাঁড়গুলোকে আত্মারা গ্রহণ করে বাকি মানুষদেরকে মুক্তি দেবে। অন্যদিকে এন্দা তার রুমে ফিরে আসলে রানীর রুম থেকে অদ্ভুত রকমের আওয়াজ শুনতে পায়, যার কারণে সে রানীর রুমে এসে দেখে বেডে কেউ একজন উল্টো দিকে মুখ করে বসে আছে। তখন সে বারবার রানীর ওই ঘটনার জন্য ক্ষমা চায়। তবে আশ্চর্যজনকভাবে দেখতে পায় আয়নার ভেতরও একটা বুড়ো মহিলার আত্মাকে দেখা যাচ্ছে। এটা দেখে এন্দা বেশ ভয় পেতে থাকে। পরক্ষণে আয়না ভেদ করে ওই আত্মাটা এসে এন্দার উপর ঝাঁপিয়ে পড়ে। তখন এন্দা ভয়ে চিৎকার করে উঠলে পাশের রুম থেকে ওয়াতি আর নানি ছুটে এসে তাকে সামলে নেয় আর বলে, রানীর বিষয়ে আর বেশি কিছু ভেবো না। এদিকে এসব কথায় কথায় তারা আজ যে খাবার বানিয়েছিল সেগুলো ছেলেদের লজে দিতে যাওয়ার কথা ভুলেই যায়, যার কারণে এই খাবারগুলো ফাদিলদেরকে দেওয়ার জন্য নানিরা লজে আসে। ওদিকে ঘড়িতে রাত 9টা বেজে যায়। তখন ভয়ে ভয়ে নানি দ্রুত খাবার দিয়ে তাদের লজের দিকে ফিরে আসছিল। এমন সময় সে লক্ষ্য করে অনেকগুলো আত্মা তার পিছু নিয়েছে, যার কারণে সে দ্রুত নিজেদের লজে ঢুকে পড়ে। তবুও দেখা যায় ওই আত্মাগুলো তাকে অপলক দৃষ্টিতে বাড়ি থেকে অদ্ভুতভাবে তাকিয়ে তাকিয়ে দেখছে। তো পরের দিন শামীম আর জলি এই কারখানায় বড় দরজা খুলে দেখে ষাঁড়গুলো এখনো অক্ষত অবস্থায় পড়ে আছে,
আর এ থেকে তারা বুঝতে পারে এখানকার আত্মারা তাদের দেওয়া বলি অ্যাকসেপ্ট করেনি, যার কারণে তারা আবারও নতুন রিচুয়াল শুরু করে। আর মুহূর্তের ভেতর চারপাশের পরিবেশ পরিস্থিতি থমথমে হয়ে যায়। তো যাই হোক, রাতে ফাদিল ঘুমোতে গেলে তার আলমারির আয়নায় বুড়ো মহিলার আত্মা ভয়ঙ্কর রূপ দেখতে পায় এবং রাতে সে ঘুমলে তার স্লিপ প্যারালাইসিস অনুভব হয়। এমনকি চোখ খুললে সে দেখতে পায় একটা অদ্ভুত রকম মহিলা তার শরীরের উপর দাঁড়িয়ে আছে, যার মাথার অংশটুকু তার বডির সঙ্গে নেই। আর তার পাশে ওই মহিলার কাটা মাথা পড়ে আছে, যেটা অনেক জোরে শব্দ করে হাসছিল। পরদিন ফাদিলের ঘুম থেকে উঠে কাজে যেতে অনেক দেরি হয়ে যায়। তবে সে কারখানায় যাওয়ার সময় দেখতে পায় অফিস ইনচার্জ আর সুপারভাইজাররা একটা কুয়ার ভেতর কিছু একটা দেখছে। এটা দেখে সে আড়ালে লুকিয়ে থাকে। সবাই যখন এখান থেকে চলে যায় তখন ফাদিল নিজে কুয়ার ভেতর কি আছে সেটা দেখতে আসে। তখন সে দেখে একটা ছেলের লাশ কুয়ার ভেতর পড়ে আছে, তার মুখের ভেতরে ফুল গুজে রাখা আছে। এটা দেখে সে ভয় পেয়ে দৌড়াতে গেলে তার সামনে শামীম চলে আসে আর তাকে জিজ্ঞেস করে, ওকে চেনো? ও কি তোমাদের গ্রামের? তখন ফাদিল জানায়, না, ও আমাদের সঙ্গে কাজ করতো, কিন্তু আমাদের গ্রামের না। তখন শামীম আরো জিজ্ঞেস করে, তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ, বলো তোমাদের সঙ্গে প্রতিদিন কি হয়, আমি সবকিছু সমাধান করার চেষ্টা করব। এরপর ফাদিল এন্দাকে সাথে করে নিয়ে শামীম আর জলের কাছে আসে এবং তাদেরকে এই লজে ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলো খুলে বলে। তখন এন্দার একটা আঙ্গুল চেপে ধরে শামীম সব সত্যি কথা বলতে বলে, কেন সে এই ফ্যাক্টরির ভেতর গিয়েছিল। এন্দা জানায় সে তার একজন কলিগকে ওইদিকে যেতে দেখেছিল। শামীম বুঝতে পারে এন্দা সম্পূর্ণ সত্যি কথা বলছে, নয়তো তার হাতে যন্ত্রণা হতো। তবে তারা এটাও বলে দেয়, নিশ্চয়ই তোমাদের ভেতর কেউ কোনো নিয়ম ভেঙেছে, যার কারণে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে। ওই দিন রাতে তুমি যে পুতুল নাচগুলো দেখেছ ওইগুলো আত্মাদের একটা খেলা ছিল। তো যাই হোক, ফাদিলের স্বপ্নের বর্ণনা শুনে শামীমরা বুঝতে পারে কেউ না কেউ ওই কারখানার নিষিদ্ধ দরজার কাছে গিয়েছে, আর যার কারণে আত্মারা ক্ষুব্ধ হয়েছে। মূলত এই দরজার কাছে যাওয়া সম্পূর্ণটাই নিষিদ্ধ ছিল, ওইটা একটা সুপারন্যাচারাল দরজা। তো ওই দিন রাতে রিচুয়াল করার জন্য শামীম নিজের ভেতরে আত্মাদেরকে প্রবেশ করায়। এতে দেখা যায় শামীম বেশ অদ্ভুত রকমের আচরণ করছে, সবকিছু এই রিচুয়ালের নিয়ম ছিল। আর এরপর দেখা যায় শামীম অদ্ভুতভাবে ওই ওয়্যারহাউস ফ্যাক্টরির ভেতর বন্ধ দরজা দিয়ে ভেতরে চলে আসে আর বড় একটা মূর্তির কাছে মাথা নত করে বসে থাকে। তখন জলি শামীমের ভেতর থেকে ওই খারাপ আত্মাটা বের করে দেয়। তখন তারা জানিয়ে দেয় আগেকার যুগের ফ্যাক্টরিতে অনেক দুর্ঘটনা হতো, তাই এই আত্মাদের থামানোর জন্য এখানকার লোকেরা রানী মহারাতুরের সঙ্গে একটা চুক্তি করে, তারা এখানকার কাউকে কোনো রকম বিরক্ত করবে না, এর ফলে তারা যেন সাধারণ মানুষের কোনো ক্ষতি না করে। এরপর রানী মহারাতুর এই চুক্তি মেনে নিলেও দেখা যায় 7 বছর আগে কয়েকজন সিজনাল ওয়ার্কার এসে আবারও তাদের চুক্তি ভঙ্গ করে দেয়। অর্থাৎ এখানে এমন কোনো অনৈতিক কাজ করে যার কারণে ওই প্রাচীন যুগের আত্মারা, রানীর দাসরা সবাই আবার জেগে ওঠে, যার শাস্তি স্বরূপ রানী মহারাতু এখানকার সিজনাল ওয়ার্কারকে আগুনে জ্যান্ত পুড়িয়ে মেরে ফেলে। আর এরপর থেকে আবারও তারা তাদের চুক্তি করে রানীর কাছে ক্ষমা চেয়ে এই হত্যাযোগ্য মৃত্যুকাণ্ড বন্ধ করে। তবে আজ তারা জিনের মাধ্যমে আবারও এই ওয়্যারহাউসে প্রবেশ করেছে এখানে কি ঘটেছিল তা জানার জন্য। তখন হঠাৎ করে শামীম দেখতে পায় রানীর গয়নার বাক্স পুরোপুরি খালি হয়ে পড়ে আছে, অর্থাৎ এখানে কেউ হয়তো এসে গয়নার বাক্স থেকে গয়না চুরি করে নিয়েছে, যার কারণে রানী আবারও ক্ষেপে গিয়ে এক এক করে সবার ক্ষতি করতে চাইছে, কারণ সামান্য এই জায়গায় ঢোকার জন্য রানী তাদেরকে জ্যান্ত পুড়িয়ে মেরে ফেলতে পারে। আর এখন তো রানীর গয়নার বাক্স থেকে গয়না গায়েব হয়ে গিয়েছে। এখন রানী এখানকার ওয়ার্কার্সদের কি করবে, কি চরম পরিণতি করবে সেটা ভেবেই শামীম আর জলি আটকে ওঠে। কিন্তু শামীম এটা বুঝতে পারে না যে এই গয়নার বাক্স যে সেই গয়নার বাক্স নয়। তাহলে কি করে এখান থেকে সাধারণ কোনো মানুষ গয়নাগুলো চুরি করে নিয়ে গেল? তাছাড়া এই ওয়্যারহাউসের ভেতর কি করে মানুষ ঢুকলো? মূলত এই গয়নার বক্সে যে গয়নাগুলো থাকতো তা কোনো সাধারণ মানুষ খালি চোখে দেখতে পায় না। তাহলে নিশ্চয়ই কেউ একজন এখানে ঢুকে এমন কোনো অপরাধ করেছে যার কারণে শয়তান তাদেরকে দৃশ্যমান কিছু পাওয়ার দিয়ে দিয়েছে, আর তারা লোভে পড়ে এত বড় অন্যায় করার সাহস পেয়েছে।
তখন হঠাৎ করে ফাদিলদের একজনের মুখ থেকে গড় গড় করে রক্তবমি হতে শুরু করে। এটা দেখে তাকে সবাই এখান থেকে নিয়ে গেলে শামীম এসে ফাদিলকে জানায়, তোমাদের ভেতর থেকে কে এই বক্স থেকে গয়না চুরি করেছে, তাকে খুঁজে বের করো। এরপর সবাই যে যার রুমে আসলে নানি দেখতে পায় তার রুমের একটা আত্মা এসে তার ড্রয়ারগুলো উল্টাপাল্টা করে কিছু একটা খুঁজছে। আর এই থেকে বোঝা যাচ্ছিল এই অদৃশ্য বক্সের গয়নাগুলো নানি চুরি করেছিল। এরপর দেখা যায় নানির ঘরে অনেকগুলো আত্মা ঢুকেই তার কাছে গয়নাগুলো চাইতে শুরু করে। এতে নানি অনেক ভয় পেয়ে চিৎকার করে ওঠে। নানির এমন চিৎকার শুনে দ্রুত সেখানে হিন্দা আসে আর তাকে থামানোর চেষ্টা করে। নানি তখন কাঁদতে কাঁদতে হিন্দাকে সমস্ত ঘটনা খুলে বলে। মূলত তারা দুজন মিলে এই গয়নাগুলো ওয়্যার হাউস থেকে চুরি করেছিল। তবে হিন্দা নানিকে বারবার করে নিষেধ করেছিল এখান থেকে কোনো কিছু চুরি করা ঠিক হবে না, কিন্তু নানি লোভে পড়ে হিন্দার কোনো কথাই শোনেনি। এখন তারা দুজন সিদ্ধান্ত নেয় ওই ওয়্যার হাউসে গিয়ে তারা এই গয়নাগুলো ফেরত দিয়ে আসবে। যেখান থেকে গয়নাগুলো নিয়ে এসেছে ঠিক সেখানেই রেখে আসবে। ওয়্যার হাউসের কাছে পৌঁছাতে সেখানে থাকা অনেকগুলো আত্মা তাদেরকে একসঙ্গে অভিশাপ দিতে থাকে। তারা প্রত্যেকেই এই গয়না চুরি করার জন্য তাদেরকে অভিশাপ দিচ্ছে। কিছুটা দূরে গেলে হিন্দার মাথা পেছনে ঘুরে যায়, এমনকি সেও নানিকে গয়না চুরি করার জন্য দোষারোপ করে। তখন ভয় পেয়ে নানি মাটিতে পড়ে যায়। পরক্ষণে দেখা যায় সেটা আসলে হিন্দা নয়। আসল হিন্দা দ্রুত নানির কাছে এসে তাকে তুলে নেয় এবং ওই ওয়্যার হাউসের ভেতরে যায়। এদিকে হিন্দা আর নানি না থাকায় বাকিরা ডিনার করতে পারছিল না। তাদের কি হয়েছে দেখার জন্য তাদের রুমে গেলে সেখানে ফাদিল আর এন্দা একটা ব্রেসলেট খুঁজে পায়। আর এটা দেখে তারা বুঝতে পারে নানি ওয়্যার হাউস থেকে গয়না চুরি করেছে। সেই সাথে তাদের দুজনকে খুঁজলে কোথাও হিন্দা আর নানিকে খুঁজে পাওয়া যায় না, অর্থাৎ দুজনেই নিখোঁজ হয়েছে। তারা একে একে সবাই মিলে ভাগ হয়ে তাদের দুজনকে টর্চ লাইট হাতে নিয়ে খুঁজতে বের হয়। ফাদিল একাই যখন খুঁজছিল তখন সে অনুভব করে তার পেছনে অনেকগুলো আত্মা হেঁটে আসছে। সেই মুহূর্তে তার একজন সহকারী এসে দৌড়ে তাকে ডেকে নিয়ে একটা রুমের ভেতরে যায়। রুমের ভেতরে আসতেই ফাদিল বড় একটা দানবকে তার সামনে দেখতে পায়। পরিস্থিতি সামলানোর জন্য ফাদিল দোয়া-দরুদ পড়লে দানবটা সেখান থেকে গায়েব হয়ে যায়। অন্যদিকে ওয়াতি আর এন্দা দেখতে পায় সেই বুড়ো মহিলার আত্মা উড়ে তাদের কাছে দ্রুত এগিয়ে আসছে। এটা দেখে তারা দুজন দৌড়ে এখান থেকে পালিয়ে যায়। সেই সাথে ফ্রাঙ্গার দাবি আত্মাদের তাড়া খেয়ে ফাদিলদের কাছে এসে পৌঁছায়। এরপর তারা সবাই এক হয়ে ফ্যাক্টরির ভেতরে যায়। এদিকে 9টা বাজার সাথে সাথে সাইরেন বেজে ওঠে। আর ঠিক সেই সময় নানি আর হিন্দা দুজনে ভেতরে এসে জলিদেরকে সমস্ত গয়না বুঝিয়ে দেয়। তবে জলি জানায় এখানে একটা গয়না কম আছে। তখন সেখানে ফাদিল এসে তারা যে গয়নাটা খুঁজে পেয়েছে ওই গয়নাটা দেয়। তো যাই হোক, তখন জলি নানি আর হিন্দাকে জিজ্ঞেস করে তোমরা এমন কি করেছিলে যে ওই কারখানার সমস্ত পুরাতন আত্মারা জেগে উঠেছে আর এই অদৃশ্য গয়নার বক্সটাও তোমরা দেখতে পেয়েছ। এই গয়নাটা কোনো সাধারণ মানুষ চোখে দেখতে পায় না। তখন নানি সবাইকে অবাক করে দিয়ে বলে আমরা এখানে দুজনে ইন্টিমেট হতে এসেছিলাম। এই বিষয়গুলো কেউই জানতো না, এমনকি ওয়াতিও না। এদিকে ওই সাদা মূর্তির পেছনে আলো দেখতে পায়। আর তারপর সেখানে গেলে ওই গয়নার বাক্সটা দেখে লোভে পড়ে নানি গয়নাগুলোকে নিজের সাথে নিয়ে আসে। জলি তখন বলে তাহলে তোমাদের এই পাপের কারণে এই বক্সটা তোমরা দেখতে পেয়েছ। তোমরা পাপ কাজে লিপ্ত হয়েছ বলে শয়তান তোমাদেরকে আরো একটা পাপ কাজের দরজা খুলে দিয়েছে। এদিকে সত্য জানার পর ওয়াতি সবার সামনে কান্নায় ভেঙে পড়ে, কারণ তার সবচেয়ে ভালো বন্ধু আর ফিয়ন্সি তাকে এমনভাবে ঠকিয়েছে। ওয়াতি বাইরে এসে কান্নাকাটি করলে রানী মহারথীর শক্তি ওয়াতিকে পজেস করে নেয়। সেই সাথে ওয়াতি ভয়ঙ্করভাবে জোরে জোরে হাসতে শুরু করে। তখন এক এক করে ওয়ার্কারদের ক্ষতি হতে থাকলে শামীম আর জলি কোনো কিছুই বুঝতে পারে না। তারা অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়। ইন্দাও সে সঙ্গে পজেস হয়ে পুতুল নাচের রিচুয়াল করে, যেমনটা সে প্রথম দিকে দেখেছিল। এই রিচুয়ালের মাধ্যমেই এন্দা আগের যুগে ফিরে যায়। সেখানে সে ওই যুগের কিছু অদ্ভুত রকমের ভিশন দেখে। তখনকার যুগে নতুন বর বউকে দেবতার জন্য উৎসর্গ করতে মাটির নিচে জ্যান্ত কবর দেওয়া হতো। এই বিষয়গুলো দেখার সাথে সাথে এন্দা সেখানে অজ্ঞান হয়ে যায়। আর বাকি সব ওয়ার্কাররা তখন স্বাভাবিক হয়ে যায়। তখন জলি তাদের সবাইকে জানায় এন্দা যে রিচুয়াল করতে দেখেছে সেটাকে সুগার ক্যান ব্রাইট অ্যান্ড গোম রিচুয়াল বলে। যখন এই গ্রামের জমিতে প্রথম আখের কারখানা বসা হয়েছিল তখন এই রিচুয়ালটি করা হতো। তখন এই ধরনের ভয়ানক রিচুয়াল ছিল। যদি আখ পেশায় আসতে হয় সিজনের শুরুতে
একজন নবদম্পতিকে বলি দিতে হবে। তৎকালীন সময়ে জলি আর তার পূর্বপুরুষেরা বিভিন্ন উপায়ে মানব বলিগুলো বন্ধ করেছিল। তার পরিবর্তে দুটো ষাঁড়ের জোড়া তারা বলি দিত। তখন এই আত্মাগুলো এই ষাঁড় বলি দেওয়াতে তুষ্ট ছিল, কিন্তু দেখা যায় তারা এই ষাঁড় বলিতেও আর মেনে নিচ্ছে না। অর্থাৎ হিন্দা আর নানির এই জঘন্য কাজে আত্মারা আবারও মানব বলির মতো ভয়ঙ্কর একটা সুযোগ হাতে পেয়ে গিয়েছে। তাছাড়া এই আত্মাদের দাবিগুলো সবাইকে মেনে নিতে হবে, নয়তো এই ধ্বংসযজ্ঞ চলতেই থাকবে। এমনকি ঘটনা এতটাই খারাপ হতে পারে যে গ্রামের সকল মানুষ সহ এখানে কাজ করতে আসা সকল ওয়ার্কারই মারা যাবে। এসব কথা শুনে নানি আর হিন্দা নিজেদের প্রাণ ভিক্ষা চেয়ে কাঁদতে শুরু করে। এদিকে ফাদিল সবার ভেতর থেকে প্রতিবাদ করে বলে ওঠে, আমরা তো কোনো অন্যায় করিনি, তাহলে এর শাস্তি কেন আমরা পাবো? কেন এই আত্মাদের দাবিগুলো সবাইকে মেনে নিতে হবে? তখন জলি বলে, আমরা চাইলেই কোনো কিছু করতে পারবো না। যে দুজন অন্যায় করেছে তাদেরকে স্বেচ্ছায় উৎসর্গ দিতে হবে, নয়তো ধীরে ধীরে সবাইকে মরতে হবে। এরপর সবাই মিলে সিদ্ধান্ত নেই নানি আর হিন্দাকে বলি দেওয়া হবে। বলি দেওয়া সমস্ত রিচুয়ালের কার্যক্রম শামীম আর জলি শুরু করে দেয়। তবে দেখা যায় এই রিচুয়ালের প্রধান এবার হয়ে যায় জলি। সে নিজেই নিজেকে উৎসর্গ করতে চায় এবং শামীমকে পজেস করে সম্পূর্ণ রিচুয়ালটা সম্পূর্ণ করতে বলে, যাতে রানী মহারাতুর সঙ্গে জলি নিজে আবারও একটা চুক্তি করতে পারে। কিছুক্ষণ পর রিচুয়াল শুরু হলে তারা উৎসর্গ করার জন্য নানি আর হিন্দাকে গর্তের ভেতরে ফেলে দেয়। আর এমন ভয়ঙ্কর রিচুয়াল সকল ওয়ার্কাররাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তবে ফ্ল্যাশব্যাকে দেখা যায় হিন্দা আর নানিকে বাঁচানোর জন্য তান্ত্রিক জলি আর শামীম মিলে একটা প্ল্যান করেছে। তারা ওই দুজনের রক্ত দুইটা পুতুলের ওপর লাগিয়ে তাদের দুজনকে বর আর নববধূ রূপে সাজিয়ে দেয়। সেই সাথে এই রিচুয়াল শেষ হওয়া না পর্যন্ত নানীদেরকে এই বৃত্তাকার চক্রের মধ্যে আটকে দেয়। তাদের বলা হয় রিচুয়াল শেষ না হওয়া পর্যন্ত এখান থেকে তোমরা এক চুলো কোথাও সরবে না। তো যাই হোক, সবাই এখন এই রিচুয়ালটা শেষ হওয়ার জন্য অপেক্ষা করছিল। তো দেখা যায় হঠাৎ করে একটা দমকা হাওয়া এসে ওই গোলাকার চক্রটাকে ভেঙে দেয়, যার ফলে সম্পূর্ণ ঘর বন্ধ হয়ে যায়। সেখানে থাকা বাকি সবাই মিলে এই বন্ধ হয়ে যাওয়া দরজাটা খোলার জন্য অনেক চেষ্টা করতে থাকে। সবাই মিলে অনেক ধাক্কাধাক্কি করেও কেউ দরজাটাকে খুলতে পারে না। এরপর তারা কিছুক্ষণ পর দরজাটা খুলে ভেতরে ঢুকলে দেখতে পায় ওই বৃত্তের ভেতর হিন্দা আর নানির বদলে যে পুতুলগুলোকে বলি দেওয়া হয়েছিল সে পুতুল দুইটা বৃত্তের ভেতর পড়ে আছে। মূলত মহারাতুর এসে আসল নানি আর হিন্দাকে নিয়ে গিয়েছে, যেটা সবাই মিলে উৎসর্গ করতে চেয়েছিল। তাকে ধোঁকা দেওয়া এতটা সহজ হয়নি, যার কারণে সবাই সেই জায়গায় দৌড়ে যায় যেখানে নানিদের পুতুল উৎসর্গ করা হয়েছিল। তখন তান্ত্রিক জলি আর শামীম হঠাৎ করে রক্তবমি করতে শুরু করে এবং শামীম সবাইকে বলে, তোমরা মানুষরা আমাকে বোকা বানাতে পারবে না, আমি মহারাতু। অর্থাৎ শামীমের ভেতর মহারাতু ভর করেছে। তারা মাটি খুঁড়ে নানি আর হিন্দার লাশটা খুঁজে পায়। এখন তাদের কাছে আর কিছুই করার নেই, কারণ তারা যে ভুল করেছিল, যেভাবে ধোঁকা দিতে চেয়েছিল তার শাস্তি সবাই পেয়ে গিয়েছে। তাছাড়া নানিরাও তাদের কর্মফল পেয়েছে। তারা যেটা করেছে সেটা মোটেও ঠিক হয়নি। পরের দিন সকাল হতেই এখানকার সকল ওয়ার্কার্সকে কাজ ছাড়িয়ে দিয়ে যার যার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়, যার কারণে সুগার মিলের দরজা আবারও বন্ধ হয়ে যায়। ফেরার পথে ফাদিল এন্দার পিছনে সে ভয়ঙ্কর আত্মাটাকে দেখতে পায়। অন্যদিকে ওয়ার হাউসের ভেতর শামীম আর জলি দেখে ওই ষাঁড় দুটো অক্ষত আছে। এমনকি তারা ওয়ার হাউসের ভেতরে ঢোকার সাথে সাথেই দরজা বন্ধ হয়ে যায়। আর তাদের সামনে তখন ওই ভয়ঙ্কর দানবীয় দৈত্যটা এসে হাজির হয়। এই দৈত্য তাদের সঙ্গে কোনো খারাপ কিছু করে কিনা সেটা দেখা যায়নি। তো আপনাদের কাছে এই গল্পটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।